আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গত শনিবার অর্থাৎ গতকাল যে এমটিটা হয়েছিল সেটার কোয়েশ্চেন সলভ করব। সেটা পর্যালোচনামূলক ক্লাসটা আজকে হবে। তো এটা মূলত সলভ ক্লাস। আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে মূলত এমটি 7 এর সলভ ক্লাস। তো আমরা এমটি 7 এর সলভ ক্লাসটা নিয়ে শুরু করছি আলোচনা। আমরা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তো আমরা হচ্ছে কোয়েশ্চেনটা এখন স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা খেয়াল করবেন। সেখানে কোন অংশগুলোতে সমস্যা আছে সেটা আমাকে বলবেন, আমি সেই অংশটা সমাধান করবো ইনশাআল্লাহ। স্ক্রিনে আপনারা কোশ্চেনটা দেখতে পাচ্ছেন। ইসি মডেল টেস্ট এখানে 6 আসছে, এটা হচ্ছে মূলত 7। তা আমাদের এটা হচ্ছে 7 এর কোশ্চেন, এমটি 7। তো আমরা আলোচনা শুরু করছি শর্ট কোশ্চেন থেকে। 1 নং কোশ্চেনে যেটা দেয়া আছে দেখেন, অ্যানসার টু দা ফলোইং কোশ্চেন ইন ব্রিফ, অর্থাৎ আমাদেরকে সংক্ষেপে অ্যানসার করতে হবে। শুধু আমরা অ্যানসারটা লিখবো, এখানে সলিউশন করে দেখাতে হবে না। তো আমরা 1 নাম্বার কোশ্চেন থেকে শুরু করছি। দ্য সাম অফ এজেস অফ মিনা, মিঠু, রুনা, রনি এন্ড মিলা ইজ 60 ইয়ার্স। এখানে আমরা দেখবো এখানে কতজন, হাউ মেনি পার্সন সেটা কিন্তু বলা নাই। তো আমাদের এখানে নামগুলো দেওয়া আছে, নামগুলো দিয়ে আমরা আমাদের বুঝে নিতে হবে এখানে হাউ মেনি পার্সনস আর দেয়ার। তো এখানে বলা আছে মিনা একজন, মিঠু দুইজন, রুনা তিনজন, রনি চারজন এবং মিলা পাঁচজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচজন, মিনা, মিঠু, রুনা, রনি এবং মিলা। তো এখানে পাঁচজন এর বয়স দেওয়া আছে সাম অফ এজেস, অর্থাৎ পাঁচজনের বয়সের সমষ্টি দেওয়া আছে আমাদের 60 ইয়ার্স। তো হোয়াট ইজ দ্য এভারেজ এজ অফ দেম, তার মানে আমাদেরকে এভারেজের ফর্মুলা দিয়ে এটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা জানি এভারেজের ফর্মুলা হচ্ছে সাম অফ টোটাল এজ, অর্থাৎ ডিভাইড করতে হবে আমাদের হাউ মেনি পার্সনস। এখানে পাঁচজন আছে, তাহলে আমরা 5 দিয়ে 60 কে ডিভাইড করে দিব। তাহলে 60 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 12। আপনারা এটা খুবই সহজ ডিভাইড, তো আমি এটা করাচ্ছি না। তো আমরা 60 কে 5 দ্বারা ডিভাইড করব। কারো যদি এটা বুঝতে সমস্যা হয় বা মনে না থাকে সে লিখে নিতে পারেন এটার অ্যানসারে 60 তারপর ডিভাইড বাই 5, অর্থাৎ 60 ভাগ বা ডিভিশন 5 ইজ ইকুয়াল টু 12। এটাই হচ্ছে সলিউশন। এখানে অ্যানসারে আমাদের লিখতে হবে শুধু 12। আমরা অ্যানসারে শুধু 12 লিখলেই হয়ে যাবে। আবার কেউ যদি 60 ডিভিশন 12 ইজ ইকুয়াল টু 60 ডিভাইড বা ডিভিশন 5 ইজ ইকুয়াল টু 12 পুরোটা লিখে তাহলে হবে, কোনো অসুবিধা নেই। আর শুধু অ্যানসার 12 লিখলেও হয়ে যাবে, সে পূর্ণ নাম্বার পাবে। আমরা 2 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। হোয়াট ইজ দ্য বেসিস টু ক্যালকুলেট প্রফিট এন্ড লস, অর্থাৎ আমরা কিসের উপরে প্রফিট এবং লস ক্যালকুলেট করি সেটা আমাদেরকে বেসিসটা কি সেটা আমাদের জানতে চেয়েছে। তো আমরা এক্ষেত্রে আমরা ক্লাসে হয়তো আলোচনা করেছি যে আমরা বেসিস অফ প্রফিট এন্ড লস ইজ কস্ট প্রাইস, অর্থাৎ আমরা সবসময় কস্ট প্রাইসের উপরে প্রফিট এবং লস ক্যালকুলেট করব। এটার অ্যান্সার হচ্ছে কোশ্চেন নাম্বার 2, কস্ট প্রাইস, COST কস্ট প্রাইস, PRICE প্রাইস। তো আমরা প্রফিট এবং লস সব সময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট করব। কেউ যদি অ্যানসার লিখে রাখতে চান সে কস্ট প্রাইস লিখে রাখেন, অর্থাৎ অ্যানসারটা হচ্ছে কস্ট প্রাইস। কোশ্চেন নাম্বার 3 দেখেন, 2 কিলোমিটার ইজ ইকুয়াল টু হাউ মেনি মিটার। তো এখানে 2 কিলোমিটারে কত মিটার সেটা জানতে চেয়েছে। আমরা জানি 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার। দ্যাট মিন্স 2 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার ইনটু 2, তার মানে 2000 কিলোমিটার, অর্থাৎ 2000 মিটার হবে অ্যানসার। 2000 মিটার, সরাসরি 2000 মিটার লিখে দিলেই অ্যানসার হয়ে যাবে। Then question number 4, the length of a side of square is 5 cm. What is the area of square? তো এখানে স্কয়ারের এরিয়ার ফর্মুলাটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে চ্যাপ্টার 11 আমরা কিন্তু এরিয়া অফ স্কয়ারের ফর্মুলা শিখেছি। ওয়ান সাইড ইনটু ওয়ান সাইড, অর্থাৎ ওয়ান সাইড হচ্ছে 5 cm, তাহলে আমরা যদি 5 ইনটু 5 cm দ্বারা গুণ করি তাহলে 5 cm ইনটু 5 cm, তার মানে হবে 25 cm স্কয়ার হয়ে যাবে। কেউ যদি শুধু cm লিখে দেয় 5 ইনটু 5 25 cm, তাহলে কিন্তু কাটা যাবে, এখানে cm স্কয়ার লিখতে হবে। তার মানে 5 cm ইনটু 5 cm 25 cm স্কয়ার আর স্কয়ার সিএম এভাবে লিখতে হবে। যদি বাংলায় লিখি তাহলে স্কয়ার সিএম, আর যদি সিএম এর উপরে স্কয়ার দিই তাহলে সিএম স্কয়ার চিহ্ন দিব আমরা।
আশা করছি বুঝতে পেরেছেন। কারো কোনো অংশে যদি প্রবলেম থাকে সে আমাকে বলবেন। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে চলে গেলাম। কোশ্চেন নাম্বার 5, if 50% of a number is 60, what is the number? অর্থাৎ 50% হচ্ছে কত? 60, তার মানে 50% হচ্ছে আমাদের 60। তাহলে 50% মানে আমরা খুব সহজে যদি বুঝতে চাই, কোনো ক্যালকুলেশন ছাড়া মুখে মুখে যদি আমরা বুঝতে চাই, অর্থাৎ অঙ্কটা দেখে আমরা উত্তরটা লিখে দিতে চাই, তাহলে আমরা বুঝতে পারি 50% মানে হচ্ছে 60। তার মানে 50% কতটুকু? হাফ, তাই না? 50% মানে কতটুকু? হাফ। তাহলে আমাদের 100% মানে ফুল কতটুকু হবে? 60 ডাবল করে দিতে হবে, তার মানে 120। আমরা যদি মুখে মুখে বুঝতে চাই, ক্লিয়ার? আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি 50% মানে কত? হাফ। আর পুরোটা তাহলে কতটুকু হবে? ডাবল, মানে 60 ইনটু 2, তার মানে 120। বুঝতে পেরেছি আমরা? Yes, ওকে, sir. আমরা সবগুলো করলে হয়তো সময় পাবো না, আমরা কিছু বাদ দিয়ে যাব। তারপর আমি শর্ট কোশ্চেন গুলো, অনেকের কিছু প্রবলেম থাকতে পারে, যার কারণে শর্ট কোশ্চেন গুলো আমি সবগুলো আলোচনা করছি। যখন বড় প্রশ্নগুলো আসবে সেগুলো হয়তো আমি সবগুলো আলোচনা করব না, কারণ ওইগুলো বুঝিয়ে দিলে আপনারা করবেন। শর্ট কোশ্চেন গুলো কারো প্রবলেম থাকতে পারে, সেজন্য আমি আলোচনা করছি। দেন আমরা কোশ্চেন নাম্বার 6 এ চলে যাচ্ছি। হোয়াট টাইপ অফ অ্যাঙ্গেল এক্সিস্ট এট দ্য ভার্টিসেস অফ এ রেক্ট্যাঙ্গল? অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গলের ভার্টিসেসে, আনুভূমিক অক্ষে, মানে নিচের যে অক্ষ ভার্টিসেসটা, সেটাতে কোন ধরনের অ্যাঙ্গেল থাকে, বিদ্যমান হয়, অর্থাৎ কোন ধরনের কোণ Right উৎপন্ন হয় রেক্ট্যাঙ্গলের ভার্টিসে। রেক্ট্যাঙ্গলের আনুভূমিক অক্ষে হচ্ছে আমাদের, আমরা জানি রেক্ট্যাঙ্গলের সবগুলো অ্যাঙ্গেলই হচ্ছে কি অ্যাঙ্গেল? রাইট অ্যাঙ্গেল। angle. তাহলে এখানে আনুভূমিক অক্ষে বলুক আর ভার্টিসেস বলুক আর অন্য যে কোনো অ্যাঙ্গেলে বলুক, অর্থাৎ আমরা সবসময় বলবো কি এখানে? রাইট অ্যাঙ্গেল। ক্লিয়ার? Sir. ওকে, এখন আমরা কোশ্চেন নাম্বার 7 এ যাচ্ছি। হাউ মেনি ডেজ ওয়ার ইন ফেব্রুয়ারি 2016? তার মানে ফেব্রুয়ারি মাসের 2016 এ হাউ মেনি ডেজ ছিল? এটা খুবই সহজ, আপনারা জানতে পারেন। এটা হচ্ছে লিপ ইয়ার কিনা আমাদেরকে প্রথমে সেটা ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ 2016 কে আমরা 4 দ্বারা ডিভাইড করব। ডিভাইড করলে আমাদের কোনো রিমাইন্ডার যদি থাকে তাহলে সেটা লিপ ইয়ার হবে না, আর যদি রিমাইন্ডার না থাকে তাহলে সেটা লিপ ইয়ার হবে। তাহলে এখানে 2016 কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি তাহলে এটাতে কোনো রিমাইন্ডার থাকবে না, তার মানে এটা হচ্ছে লিপ ইয়ার। তো যেহেতু এটা লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি হবে 29 ডেজ। ক্লিয়ার? কেউ অ্যানসার লিখে রাখতে পারেন 29 ডেজ। কোশ্চেন নাম্বার 7, 29 ডেজ। দেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 8, ফাইন্ড দ্য ক্লাস ইন্টারভাল অফ 30 টু 35। অর্থাৎ 30 টু 35 এর মধ্যে আমাদের ক্লাস ইন্টারভালটা কত সেটা জানতে চেয়েছে। এটা কিন্তু আমি খুব সহজে আপনাদের ক্লাসে বা আমি আমার ক্লাসে খুব সহজে মনে রাখার জন্য একটা টেকনিক শিখিয়েছিলাম। আপনারা হাতে গুনবেন, আমি দেখাই, হাতে গুনে দেখবেন 30, এখানে যতটুকু দেয়া থাকবে পুরোটা গুনতে হবে। তাহলে 30, 31, 32, 33, 34, 35। তার মানে কততে আসছে আমরা? এখানে 4, 5, 6, কত হয়েছে? 6, তার মানে 6। তাহলে এখানে ক্লাস ইন্টারভ্যাল কত? 6। আপনারা যদি বিয়োগ করে দিয়ে দেন তাহলে কিন্তু 5 হবে, এভাবে না। আমি বলেছি এটা ভুল হবে না কখনোই, যদি হাতে গুনে বের করেন। তাহলে 30, 31, 32, 33, 34, 35, তার মানে কত? 6। তাহলে এখানে ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 6, অ্যানসার লিখবেন 6। এটা সবসময় এভাবে করবেন, তাহলে মনে থাকবে। আর এটা ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু প্লাস 1। অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু এখানে 35, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 30, আর প্লাস করতে হবে 1। এটা এই ফর্মুলা দিয়েও ক্যালকুলেট করা যাবে। আমি সহজে মনে রাখার জন্য হাতে গণনা করতে বলে দেই, এটাই সবচেয়ে সহজ। তারপরেও যদি ফর্মুলা আসে সেটা যেন আপনারা পারেন, আমি তাই ফর্মুলাটা সহ বলি। সেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু প্লাস 1। ওকে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9, ইফ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট ইজ 10 টাকা পার 100 টাকা, অর্থাৎ 100 টাকায় যদি বার্ষিক মুনাফা হচ্ছে 10 টাকা হয়, হোয়াট উইল বি দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট অফ 500 টাকা? অর্থাৎ 500 টাকার কত টাকা ইন্টারেস্ট হবে আমাদেরকে সেটা জানতে চাইছে। হোয়াট উইল বি দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট, অর্থাৎ অ্যানুয়াল ইন্টারেস্টটা বের করতে বলেছে 500 টাকা। তাহলে 100 টাকার যদি 10 টাকা হয়, 500 টাকার কত টাকা হবে?
100 টাকার যদি 10 টাকা হয়, আমরা খুব মানে আমরা যদি মুখে মুখে করে ফেলি, তাহলে দেখেন 100 টাকার হচ্ছে 10 টাকা, তাহলে 500 টাকার কত হয়ে যাবে? তার মানে 100 এর যদি 10 টাকা হয়, 200 এর হবে 20, 300 এর হবে 30, 400 এর 40, 500 এর 50। আমরা কিন্তু এভাবে মনে মনে বা মুখে মুখে করতে পারি। তার মানে এখানে অ্যান্সার হবে কত? 50। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? স্যার তার মানে কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার হচ্ছে 50। এখন আমরা কোশ্চেন নাম্বার 10 করব, কনভার্ট 1 মান্থ ইনটু আওয়ার। অর্থাৎ এক মাস সময়কে আমরা ঘন্টায় রূপান্তর করতে হবে। এখানে আমরা সব সময় যদি কোনো মান্থ এরকম উল্লেখ থাকে যেখানে কোনো মান্থের নাম বলা না থাকে, সেক্ষেত্রে আমরা ওই মান্থটাকে 30 ডেজ ধরে নিব। কারণ আমরা কিছু মান্থ আছে 30 ডেজ, কিছু মান্থ আছে 31 ডেজ, কিছু মান্থ আছে 29 বা 28, এরকম বিভিন্ন মান্থ আছে। তো যদি কোনো মান্থের নাম উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা 30 ডেজ। ক্লিয়ার? তাহলে 30 ডেজ আমরা জানি 1 days is equal to how many hours? 1 days 24 hours. 1 days is equal 24 to hours 24 hours. Then 30, 24 hours হ্যাঁ 30 ডেজ, অর্থাৎ 24 কে 30 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো 30 দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে 720, অর্থাৎ 720। অ্যান্সার হচ্ছে 720। আপনারা নিজেরা একটু মাল্টিপ্লাই করে দেখবেন প্রয়োজনে। 30 into 24। ক্লিয়ার? yes sir ওকে, আমরা এই সবগুলো শর্ট কোশ্চেন খুব ভালোভাবে কমপ্লিট করেছি। এখন আমরা বড় প্রশ্নগুলো একটু সংক্ষেপে দেখার চেষ্টা করব। যেগুলোতে প্রবলেম হবে আমরা সেগুলো দেখবো, অথবা আমি সবগুলোই আলোচনা করে দিব যেন আপনারা নিজেরা করতে পারেন। এখন আমরা তেমন কিছু করছি না। কোনো অংশ যদি আপনার মনে হয় যে এটা বেশি কঠিন লাগছে, সেই অংশটা লিখে রাখবেন। সেজন্য আমি সিডব্লিউ কপি এবং কলম সাথে রাখতে বলেছি। তো আমরা কোশ্চেন নাম্বার 2 স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। দ্য সাম অফ 9 নাম্বার ইজ 567. The average first four number is 55 and last four number is 65. Question number A হচ্ছে do the sum of first four number. দেখেন first four number, average of first four number দেওয়া আছে 55। তাহলে question number A হচ্ছে sum of first four number। তাহলে 55 কে কিন্তু 4 নাম্বার না, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই কিন্তু আমাদের অ্যানসারটা বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথম লিখবো the average of first four number is 55, then নিচে so the sum of first four number 55 into 4 মাল্টিপ্লাই করলে যা হবে তাই আমাদের অ্যানসার হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার বি, অর্থাৎ শুধু মাল্টিপ্লাই করতে হবে কোশ্চেন নাম্বার এ তে। এখন কোশ্চেন নাম্বার বি দেখি, হোয়াট ইজ দ্য দো দ্য এভারেজ অফ 9 নাম্বার। আমাদেরকে 9 নাম্বারের এভারেজ করতে বলেছে। এটা খুবই সহজ, প্রথমেই তো দেয়া আছে দ্য সাম অফ 9 নাম্বার ইজ 567। তাহলে এভারেজ বের করব কিভাবে? 9 দ্বারা শুধু ডিভিশন করে দিব, অর্থাৎ 565 কে আমরা এভারেজ ক্যালকুলেট করার যে ফর্মুলা আছে, সাম অফ কোয়ান্টিটি ডিভাইড বাই সাম অফ নাম্বার। তাহলে আমরা 567 কে আমরা কিন্তু 9 দিয়ে ডিভাইড করলে আমরা এভারেজের ফর্মুলায় বসাইলে যা হবে তাই অ্যানসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন আরিশা? yes sir yes ওকে, sir তাহলে আমরা কোশ্চেন নাম্বার সি তে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য মিডল নাম্বার। আমাদেরকে মিডল নাম্বারটা বের করতে বলেছে। তাহলে কোশ্চেন নাম্বার এ তে কিন্তু আমরা ফার্স্ট ফোর নাম্বারের টোটাল বের করেছিলাম বা সাম বের করেছিলাম। দেন আমাদের আরেকটা ইনফরমেশন দেয়া আছে লাস্ট ফোর নাম্বার ইজ 65। তাহলে লাস্ট ফোর নাম্বারও দেয়া আছে, ফার্স্ট ফোর নাম্বারও দেয়া আছে, শুধু মাঝের নাম্বার অর্থাৎ মিডল নাম্বার যেটা সেটা দেয়া নাই। তাহলে ফার্স্ট ফোর নাম্বারের এভারেজ যা সাম যা পেয়েছিলাম, অর্থাৎ কোশ্চেন নাম্বার এ তে অ্যানসার যা পেয়েছিলাম, একই ভাবে আমরা আবার লাস্ট ফোর নাম্বারের সাম বের করতে হবে। অর্থাৎ আমরা লিখবো এভারেজ অফ লাস্ট ফোর নাম্বার ইজ 65, দেন সো দা সাম অফ লাস্ট ফোর নাম্বার, অর্থাৎ লাস্ট ফোর নাম্বারের সাম বের করে ফেলবো। তাহলে ফার্স্ট ফোর নাম্বার আর লাস্ট ফোর নাম্বার এই দুইটাকে একত্র করব, অর্থাৎ এই দুইটা একত্র করে সেখান থেকে যদি আমরা 8 নাম্বার হয়ে যাবে ফার্স্ট ফোর নাম্বার এবং লাস্ট ফোর নাম্বার। তাহলে কতটা? টোটাল 8 নাম্বার। 8 নাম্বার যদি আমরা মাইনাস করে দেই, কোশ্চেনে যেটা শুরুতে দেয়া আছে 567, তো 567 থেকে এই 8 নাম্বারের সাম যদি মাইনাস করে দেই তাহলে মিডল নাম্বার বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আমি এগুলো সলিউশন করে দেখাচ্ছি না, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো অংশে আপনারা মনে করেন যে বুঝতে পারছেন না বা করতে পারছেন না, পরবর্তীতে আমাকে যদি এই ভিডিওর নিচে কমেন্টের আকারে
আপনারা জানিয়ে দেন যে স্যার কোশ্চেন নাম্বার 2 আমি এ করতে পেরেছি, বি করতে পারছি না, অথবা এ বি করতে পেরেছি, সি করতে পারছি না। কোন অংশ করতে না পারলে আপনি যতটুকু করতে পেরেছেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে দেখালে যে স্যার বাকি অংশটা কিরকম হবে, আমি সেটা আপনাকে আবার করে দেব। ক্লিয়ার? এখন আমি সবগুলো করতে গেলে আপনাদের যে সময় আছে, এই কোশ্চেনটা তো আপনারা সলভ করবেন, পরীক্ষায় দিবেন 1.5 ঘন্টায়। তা আমি যদি সলিউশন করা শুরু করে দেই তাহলে কিন্তু 1.5 ঘন্টায় কম হবে না, কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো সেই জন্য আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। কোনো অংশ যদি বুঝতে না পারেন বা যতটুকু করতে পেরেছেন ততটুকু আমার এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে আপনি জানালে আমি সেখানে বাকিটা করে দেব। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি। আ লোন অফ 50,000 টাকা ইজ টেকেন ফ্রম আ ব্যাংক। অর্থাৎ একটা ব্যাংক থেকে 50,000 টাকা আমরা লোন নিয়েছি। আফটার 8 ইয়ার্স অ্যান অ্যামাউন্ট অফ 98,000 টাকা ইজ বেইং পেড। অর্থাৎ 8 বছর পরে আমরা 98,000 টাকা পরিশোধ করেছি। তাহলে কোশ্চেন নাম্বার এ হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অফ 8 ইয়ার। আমরা এই প্রশ্নটা যখন আমরা চ্যাপ্টার 9 করেছিলাম তখন সেম এই কোশ্চেনটা কিন্তু করেছিলাম। আপনারা সেখান থেকে দেখে নেবেন, আপনাদের সিডব্লিউ কপিতে থাকবে। আমরা অনলাইন ক্লাসে এটা সলিউশন করেছিলাম। তো আমরা তারপরে আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখেন, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অফ 8 ইয়ার্স। তো আমরা টাকা নিয়েছিলাম 50,000 আর পরিশোধ করেছি 98,000। 98 ইয়ার্স 98,000 হচ্ছে পে করেছি, আর 50,000 হচ্ছে আমরা নিয়েছিলাম। তাহলে বাকি যে টাকাটা বেশি দিয়েছি, অর্থাৎ 50,000 নেওয়ার পর 98,000 টাকা যে বাড়তি টাকাটা দিয়েছি সেটাই হচ্ছে কি ইন্টারেস্ট। তাহলে আমরা ক্যালকুলেট করব ইন্টারেস্ট অফ 8 ইয়ার্স ইজ ইকুয়াল টু 98,000 মাইনাস 50,000, অর্থাৎ 48,000 হবে ইন্টারেস্ট। ক্লিয়ার? শুধু এক লাইনে অ্যান্সার হয়ে যাবে। ওকে, এখন আমরা কোশ্চেন নাম্বার বি দেখি। হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করতে হবে। তো আমরা ইন্টারেস্ট রেটের ফর্মুলা এখানে ব্যবহার করব। ইন্টারেস্ট রেট ইজ ইকুয়াল টু আমরা ইন্টারেস্ট ইনটু 100 আর নিচে হবে প্রিন্সিপাল ইনটু ইয়ার্স, অর্থাৎ সময়। তো আমরা যদি এই ফর্মুলাতে মান বসাই তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আপনারা এই ফর্মুলাগুলো আপনাদেরকে দেয়া হয়েছে আগে। প্রত্যেকটা ফর্মুলা কি আপনারা লিখেছিলেন? নইলে আমি ফর্মুলাগুলো আলাদা করে আবার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কি ফর্মুলাগুলো সব পেয়েছেন? Yes, sir, আমি পেয়েছি। এখানে কয়েকটা ফর্মুলা লাগবে। একটা হচ্ছে প্রিন্সিপালের ফর্মুলা লাগবে, ইন্টারেস্টের ফর্মুলা লাগবে, ইয়ারের ফর্মুলা লাগবে, এবং এখানে যেটা চাইছে ইন্টারেস্ট রেট, এই 4টা ফর্মুলা প্রয়োজন হবে। প্রিন্সিপালের একটা ফর্মুলা, ইন্টারেস্টের একটা ফর্মুলা, ইন্টারেস্ট রেটের একটা ফর্মুলা এবং নাম্বার অফ ইয়ার্স, এই 4টা ফর্মুলা প্রয়োজন হবে। যদি কারো কাছে এই ফর্মুলাগুলো না থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি তখন ফর্মুলাগুলো লিখে ইমেজ আকারে দিয়ে দিব। ক্লিয়ার? ওকে স্যার, আপনারা দেখবেন ফর্মুলাগুলো আছে কিনা। ওকে, আমরা কোশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি, সরি সি তে চলে যাচ্ছি। ইন হাউ মেনি ইয়ার্স দ্য ইন্টারেস্ট উড বিকাম 30,000 টাকা। ইন হাউ মেনি ইয়ার্স, অর্থাৎ ইয়ার্স জানতে চেয়েছে। এখানেও কিন্তু ইয়ার্স এর ফর্মুলা দিলে আপনাদের অ্যান্সার বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আপনারা এখানে ইয়ারের ফর্মুলা ব্যবহার করে বের করে ফেলবেন। এখানে ফর্মুলাগুলো পারলেই কোশ্চেন নাম্বার 9 এর সকল অঙ্ক আপনারা করতে পারবেন। আমরা আর সি নাম্বার বিস্তারিত আলোচনা করছি না। এখন আমরা কোশ্চেন নাম্বার 4 দেখছি। দেখেন, দ্য বেজ অফ এ ল্যান্ড অফ ট্রায়াঙ্গুলার রিজিয়ন ইজ 56,000 cm and height is 300 meter. Question number A, how many kilometer is the base of land? অর্থাৎ বেজের যে ল্যান্ডের যে বেজ আছে সেটা কত কিলোমিটার আমাদের সেটা জানতে চেয়েছে। তাহলে ল্যান্ড কিন্তু দেয়া ছিল 56,000 cm। তাহলে সিএম কে আমরা প্রথমে কিসে নিব? মিটারে নিতে পারি। সিএম কে মিটারে নিতে হলে আমরা কি জানি? 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সিএম। তাহলে 100 দ্বারা ডিভাইড করে আমরা মিটারে নিব। মিটারে নেওয়ার পর আমরা আবার কিলোমিটারে নিব, কারণ আমাদের কিলোমিটারে জানতে চেয়েছে। তাহলে কিলোমিটার হচ্ছে আবার 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 কিলোমিটার। তাহলে প্রথমে আমরা 56,000 কে 100 দ্বারা ভাগ করব। ভাগ করার পর আমরা লিখব মিটার। তারপর আবার 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা ভাগ করার পর আমাদের হয়ে যাবে কিলোমিটার। ক্লিয়ার? অর্থাৎ দুইটা ভাগ করতে হবে। প্রথমে 100 দ্বারা ভাগ করলে আমাদের হয়ে যাবে 560 মিটার। 560 কে আবার 1000 দ্বারা ভাগ করলে হবে 0.560 কিলোমিটার। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 0.56। ক্লিয়ার? আপনারা নিজের করার চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে আমি পরবর্তীতে দেখিয়ে দিব। কোশ্চেন নাম্বার বি তে বলা হয়েছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ ল্যান্ড ইন হেক্টর। অর্থাৎ আমাদেরকে হেক্টরে ক্যালকুলেট করতে হবে, আর হেক্টরে ক্যালকুলেট করার জন্য আমাদেরকে মিটার দ্বারা ক্যালকুলেট গুলো করতে হবে। তাহলে এই যে বেজ,
এটা কিন্তু আমরা মিটারে যখন নিয়েছিলাম তখন 560 হয়েছিল, আমি বলেছিলাম 560। তাহলে 560 আর 300 হচ্ছে হাইট, এই দুইটাকে আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পর হবে আমাদের মিটার স্কয়ার। তো মিটার স্কয়ার হচ্ছে আমরা জানি 1 হেক্টর ইজ ইকুয়াল টু হাউ মেনি মিটার হেক্টর। আমরা এইগুলো শিখতে হবে, এটা এগুলো হচ্ছে ফর্মুলা আমাদের মেইন বইতে দেয়া আছে। আমরা প্রথমে এওরে নিতে পারি, তারপর হেক্টরে নিতে পারি, বা সরাসরি হেক্টরে নিতে পারি। সরাসরি হেক্টরে নিতে হলে 10,000 দ্বারা ডিভাইড করতে হবে, অর্থাৎ আমাদের 560 এবং 300 মাল্টিপ্লাই করার পর যে অ্যান্সারটা হবে সেটাকে 10,000 দ্বারা ভাগ করে আমরা সরাসরি হেক্টরে নিয়ে যেতে পারি। ক্লিয়ার? কারণ 1 হেক্টর ইজ ইকুয়াল টু 10,000 স্কয়ার মিটার। ক্লিয়ার? Yes, sir. ওকে, আমরা সি নাম্বার কোশ্চেন যাচ্ছি এখন। ইফ দ্য হাইট is 4000 মিটার, হোয়াট উইল বি দ্য এরিয়া অফ ল্যান্ড ইন স্কয়ার কিলোমিটার। অর্থাৎ হাইটটা আমাদের 4000 মিটার বলা হয়েছে, তাহলে হাইট হচ্ছে আগে ছিল 3300 মিটার, এখন হচ্ছে 500 মিটার। তাহলে আর যে বেজ সেটা কিন্তু যা আছে তাই থাকবে। তাহলে যে বেজ এবং হাইট 4000 দিয়ে মাল্টিপ্লাই করার পর যেটা আসবে সেটাই হচ্ছে এরিয়া। ক্লিয়ার? Yes, sir. ওকে, এখন আমরা একটু পরবর্তী অঙ্কগুলো দেখবো। আপনারা কি দেখতে পাচ্ছেন? কোয়েশ্চেন নাম্বার 5, Yes, sir. the final exam score of বলা হয়েছে আমাদের the final exam score of Tina in Bangla 68, math 96, English 81, science 77 and global studies 73 are as follows. তো আমাদের সরি, আর as follows এই শব্দটা হবে না, শুধু 73 এতটুকু পর্যন্তই হবে। as follows তো নিচে তো কিছু নেই, আমাদের মার্কস গুলো তো উপরে দেয়া আছে। তাহলে আমাদের এগুলো দেয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার এ বলা হয়েছে হাউ মাচ স্কোর how much score has Tina got in first two subject, অর্থাৎ ফার্স্ট টু সাবজেক্টে আমরা প্লাস করে দিব, এটাই অ্যান্সার। এটা খুবই সহজ। কোয়েশ্চেন নাম্বার বি হাউ মাচ এভারেজ স্কোর হ্যাজ Tina got লেস স্কোর ইন ফার্স্ট টু সাবজেক্ট দেন ফার্স্ট থ্রি সাবজেক্ট। অর্থাৎ ফার্স্ট টু সাবজেক্টের এভারেজ করব, ফার্স্ট থ্রি সাবজেক্টের এভারেজ করব, তারপর দুইটার ডিফারেন্স ক্যালকুলেট করব। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার সি হাউ মাচ এভারেজ স্কোর হ্যাজ শি গট ইন অল সাবজেক্ট। অল সাবজেক্টের এভারেজ, এটা খুবই সহজ কোয়েশ্চেন, এটা নিয়ে আর আলোচনা করছি না। কোয়েশ্চেন নাম্বার 6 দেখেন 1 month is equal to 30 days, 1 day is equal to 24 hours। এটাও খুবই সহজ, এটা নিয়েও আমি আলোচনা করছি না বিস্তারিত। আপনারা শুধু কনভার্ট করতে হবে এটারে মান্থে, এবং বিভিন্ন কনভার্ট করার জন্য বলা হয়েছে, আপনারা সেগুলো করতে পারবেন আশা করছি। কোয়েশ্চেন নাম্বার 7 আমি একটু আলোচনা করছি। দেখেন আমাদের এখানে কতগুলো নাম্বার দেয়া আছে, বলা হয়েছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ভ্যালু। তো আমরা হাইয়েস্ট বের করব, লোয়েস্ট বের করব, তারপর ডিফারেন্স বের করব। ক্লিয়ার? এটা খুবই সহজ। তারপর হচ্ছে টেকিং ক্লাস ইন্টারভাল অ্যাজ 5 টু মেক এ টেবিল। তো আমরা একটা টেবিল তৈরি করতে হবে ক্লাস ইন্টারভাল 5 দিয়ে। ক্লাস ইন্টারভাল 5 নিয়ে আমরা টেবিল তৈরি করব। আমি কি টেবিল তৈরি করে আগে দেখিয়েছিলাম ক্লাসে? আরিশা, আমরা কি টেবিল তৈরি করা শিখেছিলাম আগে? Yes, sir. আমরা কি টেবিল তৈরি করা শিখেছিলাম চ্যাপ্টার 13 এ? মনে নেই। আগের ক্লাসগুলো একটু আমাদের দেখতে হবে। আগে যদি আমরা এই চ্যাপ্টারটা করে থাকি তাহলে অবশ্যই টেবিল তৈরি করা Yes, শেখার sir. কথা, কারণ টেবিল তৈরি করা ছাড়া এই চ্যাপ্টার কখনোই কমপ্লিট হবে না। টেবিল এই চ্যাপ্টারে অবশ্যই বাধ্যতামূলক শিখতেই হবে, যার কারণে এটা এখানে আগে আমরা ক্লাস করলে অবশ্যই টেবিল তৈরি করা শিখেছি। আর যদি আমি না করিয়ে থাকি, অন্য কোনো টিচার করিয়ে থাকে, তাহলে আমি বলতে পারছি না। হয়তো চ্যাপ্টার 13টা আমি করিয়েছি কিনা মনে নাই, আমি দেখবো টেবিল তৈরি করিয়েছি কিনা। যদি না করিয়ে থাকি আমি টেবিল তৈরি করা শিখাবো। কেমন? তারপর বলা হয়েছে ড্র দা হিস্টোগ্রাম ইউজিং টেবিল। হিস্টোগ্রাম তৈরি করাও এই চ্যাপ্টারে বাধ্যতামূলক। টেবিল এবং হিস্টোগ্রাম এই দুইটা না করা ছাড়া এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হবে না। তার মানে এই চ্যাপ্টারে আমরা টেবিল এবং হিস্টোগ্রাম দুইটাই করতে হবে। যদি আগে না করে থাকি তাহলে আমি আবার করাবো। আগে যে স্যার নিয়েছে ওই স্যার যদি না করে থাকে আমি আবার করিয়ে দিব। কেমন? ওকে, আর বাকিগুলো হচ্ছে জিওমেট্রি, সেগুলো আপনারা নিজে নিজে করতে পারবেন আশা করছি। যদি কোনো প্রবলেম থাকে জিওমেট্রি ড্রয়িং এ বা ক্যারেক্টারসে, ড্রয়িং এবং ক্যারেক্টার জিওমেট্রি আমি সবগুলো আগেই শিখেছি, এটা আমি নিজেই শিখেছি, তার মানে ওইগুলোতে কোনো সমস্যা থাকার কথা না। তারপরে এখানে যেহেতু মেজারমেন্ট দেওয়া আছে, এই মেজারমেন্টটা আপনারা যদি আঁকতে না পারেন বা ড্র করতে না পারেন তাহলে আমাকে জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।
স্যার। আমরা সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।